বামনী জলপ্রপাতকে অতীত করে বন্ধুরা পুরুলিয়ার ট্রিপ একেবারে শেষ লগ্নে, কিন্তু অন্তিম লগ্নে আমি নিয়ে এসেছি এক নতুন গল্প নিয়ে। এই গল্পে থাকছে এমন এক পুরুলিয়া যেখানে রয়েছে প্রকৃতির সাথে শিল্পের আশ্চর্য মেলবন্ধন। কেন বলছি এই কথা? কারণ এই গল্পে থাকছে পারড়ি ড্যামের অপার প্রাকৃতিক শোভা, আর তার সাথে মুখোশ গ্রামের পুরুলিয়ার মানুষের শৈল্প সত্তা, সাথে থাকছে যাত্রাপথের নানান অভিজ্ঞতার কথা। পুরুলিয়ার পথে যাবো, চলে যাবো চরিতা মুখোশ গ্রাম। স্বাগত জানাই পুরুলিয়া থেকে। এর আগে আমি দেখিয়েছি বামনী ওয়াটারফলস আর ওই লেকটা মার্বেল লেক বলে। তো আজকে আমি যাচ্ছি দুটো খুব ইন্টারেস্টিং জায়গাতে। একটা হলো পারড়ি ড্যাম। পারড়ি ড্যামটা হলো বলরামপুর হয়ে বাঘমুন্ডি যাওয়ার রাস্তাতে পড়ে। এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আর সেখান থেকে আমি আরও এগোবো, চলে যাবো চরিতা মুখোশ গ্রাম। তো আমি এই মুহূর্তে একটি টোটো নিয়েছি। মুখোশ গ্রাম মানে সেখানে প্রচুর মুখোশ তৈরি হয়। পুরুলিয়ায় অনেক রকমের মুখোশ তৈরি হয়, আপনারা জানেন। যেরকম ছৌ নাচের জন্য মুখোশ এবং অন্যান্য বিভিন্ন টাইপের মুখোশ তৈরি হয়। সেই মুখোশগুলো কীভাবে তৈরি হয়, কোন গ্রামে তৈরি হয়, সেটা দেখাতেই নিয়ে যাচ্ছি। ওটা একটা দেখার জায়গা এখানে। বন্ধুরা, আমরা মাঠঘাট পেরিয়ে অনেক গ্রামগঞ্জ পেরিয়ে বলরামপুরের পথে যাচ্ছি। আচ্ছা, এই পাশে দেখুন এই রেল লাইনটা, এই রেল লাইনটা চলে যাচ্ছে একদম সিধা চক্রধরপুরের দিকে। বন্ধুরা, এটা হলো বলরামপুর শহর। এইখান থেকেই আমি আর একটা গাড়ি নেব। এই অবধি এই গাড়িটা এই অবধি ছেড়ে দিল। বলরামপুর থেকে বন্ধুরা আমরা এবার বাঘমুন্ডির পথে। আমি নতুন গাড়ি নিলাম, আর একটা গাড়ি। ওই গাড়িটা ছেড়ে দিল আমাকে বলরামপুর অবধি। ও নিল 600 টাকা। এবার এর সাথে রাফা হয়েছে 1200 টাকা। 1200 টাকা রাফা হয়েছে, মানে আপ ডাউন মিলে মোটামুটি 1100 কিলোমিটারের মতো, সরি 1100 না, 110 কিলোমিটারের মতো, 110 কিলোমিটারের মতো ডিস্টেন্স কভার করতে হবে। এখান থেকে যাব পারড়ি, তারপরে যাব মুখোশ গ্রাম, যেখানে মুখোশ তৈরি হয় পুরুলিয়ার। তো সেই জায়গাগুলো সেগুলো কভার করে বলরামপুরে আমাকে এসে ছেড়ে দেবে। গ্রাম যাওয়ার পথে বন্ধুরা একটা ব্রিজের উপরে দাঁড়ালাম। ভীষণই সুন্দর জায়গাটা। এখানে কংসাবতী শাখা নদী বলছে এটাকে, মানে কংসাবতী নদীর সাথেই মিশছে একটা কোনো ছোট নদী। তো সেইরকম নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, দেখুন একবার জায়গাটা। মানে পিকনিক স্পটের জন্য কিন্তু এই দেখুন আইডিয়াল পিকনিক স্পট। এই যে আরামসে পিকনিক করা যায়, নদীর পাড়ে পাড়ে এসে বসে থাকা যায়, টাইম কাটানো যায়, পুরো পারফেক্টলি রিল্যাক্সিং জায়গা। আমরা যাচ্ছি এইদিকে হলো মুখোশ গ্রাম। অনেক জল এখানে। অনেকটা জল। ওদিক দিয়ে আবার বাঁক নিয়ে আসছে, ওদিকে আবার পাহাড়ের রেঞ্জ, গোর্গাবুরু পাহাড়, ব্যাপক জায়গা। এই দেখুন এদিকে গোর্গাবুরু পাহাড়,
ওদিকে এই নদীটার জলই অ্যাকচুয়ালি পারডিতে থেকেই জলটা বেরোচ্ছে যতদূর মনে হচ্ছে, কারণ পারডি ড্যাম এখান থেকে বেশি দূরে নয়, আর ওই দিক থেকেই জলটা আসছে। বন্ধুরা দেখুন, এটা একটা নাম না জানা স্পট, একদমই অজানা অচেনা। হ্যাঁ, এরকম পুরুলিয়ায় এরকম প্রচুর পুকুর আছে, ঝিল আছে, হ্যাঁ, যেগুলোর নামও লোকে জানে না বা চেনে না, সেভাবে স্পট হিসেবেও কনসিডার করা হয় না। কিন্তু জায়গাটা একবার দেখুন কত সুন্দর। এটাও গোর্গাবুরুর রেঞ্জ, এখানে ট্রেকিং ফেকিং করে অ্যাকচুয়ালি, এখানে ট্রেকিং করে। ডান দিকে এই রেঞ্জগুলো ছড়িয়ে রয়েছে কতটা, আর এখানে রয়েছে একটা পুকুর। গ্রামের বিভিন্ন পারপাসে পুকুরটা ইউজ হয়। একটু জুম করে দেখাই, এই দেখুন এত বড় রেঞ্জটা। আর এদিকে হলো বাঘমুন্ডি রাস্তাটা। বন্ধুরা এই হলো ভাঙা পুল একটা এখানে, এই ভাঙা পুলটা ক্রস করে আমাকে এগোতে হবে। বেশ বাজেভাবে ভেঙেছে পুলটা, না হলে এখান দিয়ে গাড়ি যেতে পারতো। এখান থেকে মোটামুটি আধ ঘন্টার হাঁটা পথ। এখানে একটা নদী আছে, কি নাম কে জানাই নদীটার কি নাম জানো না? তো চলুন তাহলে আস্তে আস্তে পুলটা ক্রস করি। ভাঙা পুল, সাবধানে ক্রস করতে হবে। এই যে পুল পুরো ভেঙে গেছে বৃষ্টির জলে। এনারা চান করছে এখানে। দাদা পারডি ড্যামটা কত এখান থেকে? পারডি ড্যাম, হ্যাঁ 5 কিলোমিটার? 5? যা হাঁটা পথে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা হাঁটা পথে? 1 ঘন্টার রাস্তা? ছেড়ে দাও না বন্ধুরা, এখান থেকে অনেকটা দূর আছে, আমি আর পার্টিটা যেতে পারলাম না। কি করবো আর, ফিরে যেতে হবে। 5 কিলোমিটার বলছে, যে যেতে পারবো না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যেতে পারবো না। তুমি মুখোশগ্রামে নিয়ে চলো আমাকে, তুমি মুখোশগ্রামে নিয়ে চলো, আর কি করবো। ঠিক আছে, এখানে এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর জায়গা। এই জায়গাটাকে আপনাকে দেখিয়ে নিই একবার। দেখুন এখানে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা পুরো ভেঙে গিয়ে এই দশা হয়েছে এর। এখন পুরুলিয়ায় এরকম অনেক নদী নালা রয়েছে এক গাদা, হ্যাঁ, কোনোটা সুবর্ণরেখার অংশ বা কোনোটা বা কংসাবতীর অংশ। এই দুটো নদী মেন এখানে, কংসাবতী আর সুবর্ণরেখা। এইভাবে জল বেরোচ্ছে হু করে, এই জলের জন্যই আর কি পুরো ভেঙে গেছে পুলটা। পার্টি বলছে এখান থেকে প্রায় 5 কিলোমিটার যাওয়াটা বেশ শক্ত আছে। যদি কেউ যাবো না ভাবছি, একবার মনে হচ্ছে যাই, এত দূর এসেছি এখন। দেখুন তবে এই জায়গাটাও যথেষ্ট সুন্দর। এখানে নদীটা এইভাবে প্রবাহিত হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। একবার দেখিয়ে নিই পুলটার অবস্থা। এই পুলটা ভালো থাকলে আজকে আমি পার্টিতে যেতে পারতাম, কিন্তু যাই হোক পার্টিতে তো যেতে পারলাম না। তবে আমার বন্ধুরা এর আগে পার্টিতে গেছে, কোনো বন্ধুদের থেকে আমি ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই ড্যামটা কীরকম, কারণ ওরা ভিডিও করে। হ্যাঁ, তো সেই ফুটেজগুলো ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো ড্যামটা কীরকম, চিন্তা নেই। আর বলে দেবো ওর আশেপাশে কী কী জায়গা টায়গাগুলো আছে, কি আরেকটু ভেতরে যাওয়ার রাস্তাটা ঠিক কীরকম সেগুলো দেখিয়ে দেবো। অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডি এরিয়ার মধ্যেই পারডি হলো একটি অজানা গ্রাম। গ্রামটি বেশ বড়। বাঘমুন্ডি থেকে বলরামপুর যাওয়ার পথে বংশীতার থেকে বাম দিকের সরু পাকা রাস্তাটি ঘন শালের বনের মধ্যে দিয়ে ডান দিকে মোড় নিয়েছে, আর চিরুগড়া গ্রাম পেরিয়ে পারডি গ্রামে পৌঁছেছে। এই চিরুগড়া গ্রামটি হলো আদিবাসী অধ্যুষিত গ্রাম। সুন্দর সজ্জিত উঠোন, দেওয়ালগুলিও অসাধারণ, রঙিন নকশা করা আছে। এর মধ্যে নানা রকমের ফুল টুলও চাষ হয়। এক কথায় এই জায়গাটি থেকে আপনি চোখ সরাতে পারবেন না। পারডি বাঁধ পারডি গ্রাম থেকে অল্প একটু দূরে। পারডি গ্রামে কাঁঠালজুড়ি নদীকে বেঁধে বাঁধটি তৈরি করা হয়েছে। এই পারডি বাঁধটি অযোধ্যা পার্বত্য শৃঙ্গেরই অন্যতম শৃঙ্গ গোর্গাবুরুর কোলে অবস্থিত।
সকালে বা সূর্যাস্তের সময় বাঁধের তীরে দাঁড়ালে আপনি স্বর্গীয় সুখ অনুভব করতে পারবেন। গোর্গাবুরু পাহাড় এই বাঁধের খুবই কাছে থাকার জন্য আপনি আরাম করে এই পাহাড়ের মধ্যে উঠেও বাঁধের সৌন্দর্য দেখতে পারেন। তবে এখান থেকে ট্রেক করেই একটু উঠতে হবে এই গোর্গাবুরু পাহাড়ের মাথায়। বাঁধের তীরে একটি ছোট মাঠ আছে। যারা এখানে রক ক্লাইম্বিং করেন তারা ক্যাম্প করে এখানে থাকেন। এখন এই বাঁধের ঠিক তীরেই তৈরি হয়েছে একটি ইকো পার্ক, আর এই ইকো পার্কটির গায়েই একটি রয়েছে পিকনিক স্পটও। ক্রমশ জায়গাটা জনপ্রিয় হয়ে উঠছে। দেখুন বন্ধুরা, এখানে একটা খুব সুন্দর লেক পড়ছে, জলাধার মতো। এরকম গ্রামের মধ্যে একগাদা পুকুর রয়েছে পুরুলিয়াতে, প্রচুর। এরকম প্রচুর পুকুর পাবেন পুরুলিয়াতে। বন্ধুরা, এসে গেছি চারিদা মুখোশ গ্রামে। খুব ইন্টারেস্টিং জায়গা এই অঞ্চলের চারিদা মুখোশ গ্রামটা। তো এখানে অ্যাকচুয়ালি মুখোশ তৈরি হয়। পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে এই মুখোশগুলো বিভিন্ন পারপাসে ব্যবহার করে, যেরকম ছৌ নাচের জন্য ব্যবহার হয়, আর অনেক কিছুর জন্য ব্যবহার হয়। এরা মুখোশ বিক্রিও করে। যেমন এক দাদা মুখোশ বানাচ্ছেন এখানে। দাদা, এক্সকিউজ মি, এটা হলো মুখোশগুলো। এত রকমের মুখোশ আছে, বিভিন্ন রকম শৈলী রয়েছে এখানে মুখোশ তৈরির। এখানে যেরকম ঠাকুরের মুখ রয়েছে, ঠাকুরের প্রতিমার মুখ রয়েছে, এখানে গণপতি মুখ রয়েছে। হ্যাঁ, এখানে অন্যান্য গ্রামের দেবদেবী বা আদিবাসীদের বিভিন্ন ধরনের পোশাক আশাক নিয়েও এরা মুখোশ বানাচ্ছেন। আর এইগুলো নতুন তৈরি হচ্ছে, এই মুখোশগুলো। দেখুন, এইভাবে মুখোশটা তৈরি হচ্ছে প্রথমে, তারপরে এর উপর পেন্টিং করে চোখ নাক মুখ আঁকা হচ্ছে, এবং তারপরে পুরো মুখোশ তৈরি হচ্ছে। এই যে ঘরের মধ্যেও রয়েছে অসংখ্য মুখোশ এরকম রাখা রয়েছে। দেখুন কত মুখোশ রাখা রয়েছে এখানে। মুখোশ কিনলাম 15 টাকা দিয়ে, 15 30 টাকা। দেখুন আরও দোকান আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এগুলোর দরকার কী কী পারপাসে হয়? ছৌয়ের জন্য। এটা কাগজ, কাপড়, মাটি। আচ্ছা, মাটি যেমন মাটির জিনিস, মাটির জিনিস, বুঝেছি। এগুলো তো অনেকে দেখেছি ছৌয়ের জন্য মুখোশ পরে। এই যে চোর, কোথায় ছৌ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা ছৌয়ের পোজ। আচ্ছা, বাহ বাহ, এটা কি? আচ্ছা, এগুলো সব ছৌয়ের পোজ। বাহ, ধনুক টানছে, রাম ধনুক টানছে। এত রকম ছৌয়ের মধ্যে আপনি ছৌ নৃত্য করেছেন? আরে বাবা, পরশুরাম। আচ্ছা, এটা পরশুরাম আছে। আচ্ছা 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 আচ্ছা, বাহ। কাকা, আপনার নামটা কি বলুন তো? হ্যাঁ, গদাধর দত্ত। গদাধর দত্ত, ঠিক আছে। এই নাম ছড়িয়ে দেবো, আমার অনেক ভিউয়ার্স আছে। টাইগার, টাইগার, ঠিক আছে। বলতে নেই, ধরতো। আচ্ছা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা, ছৌ নৃত্যের কথা আপনারা সবাই শুনেছেন, খুব বিখ্যাত একটি নৃত্যশৈলী। গরমকালে বেশিরভাগ ক্ষেত্রে ছৌ নাচ হয়। তো এখানে কাছে পিঠে অনেক রিসর্ট আছে যেখানে ছৌ নাচের ব্যবস্থা করা হয়, কিন্তু অনেকে মিলে আসতে হবে, কারণ এক একটা পার্টি আর কি 10,000 টাকা করে নেয় ছৌ নাচের পার্টি। তো দেখুন, সেই ছৌ নৃত্যের কিছু মুখোশ এখানে রাখা আছে। এই মুখোশগুলো পরেই ছৌ নৃত্য করে। এই যে এখানে দুটো রয়েছে এরকম মুখোশ। এই মুখোশগুলোর দাম কত দিদি? ছৌয়ের মুখোশগুলোর 3,000। বাবা, ভালো দাম আছে। 3,000 টাকা। এখানেও দেখাচ্ছি, এই যে উপরে দুটো মুখোশ হলো ছৌ নৃত্যের মুখোশ। এই যে উপরের দুটো একদম টপে গ্রিন কালারের যে দুটো মুখোশ আছে সবুজ রঙের, এই দুটো হলো ছৌ নৃত্যের মুখোশ।
হ্যাঁ, আর এখানে তো প্রচুর মায়ের মুখ রয়েছে। এখানে কত মায়ের এই দিকটায়, সরি এইদিকে রয়েছে। এগুলো ঘরে সাজানোর জন্য, এগুলো ঘরে সাজানোর জন্য, এইগুলো ঘরে সাজানোর জন্য। এইগুলো বলছে 120 টাকা করে দাম, আর এইগুলো সব 60 টাকা করে দাম। সুন্দর। আবার এখানে সিনারিও আছে, সিনারি করা আছে, আদিবাসী নাচের সিনারি। তিনটে কালার পরে, আচ্ছা, পিঙ্ক কালার, হলুদ কালার, আর এই এগুলো আদিবাসী কালার সব। বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এই দোকানটিতে কি সুন্দর এই মুখোশটা, মানে এই হাতের কাজটা করেছে। উপরে দুটো সাঁওতাল আদিবাসীদের মুখোশ রয়েছে। এখানে এই যে সংকীর্তন করছে গ্রামের মধ্যে, সেটা দেখানো হয়েছে মুখোশের মাধ্যমে। আর এইখানে দেখুন কি সুন্দর সুন্দর মুখোশ। তো এই নেই হলো চারিদা গ্রাম সংক্ষেপে বিবরণটা। তো চারিদায় মুখোশ গ্রাম দেখা হলো বন্ধুরা। এবার দেখে এবার পুরুলিয়ার পথে যাব, ব্যাক করে যাব। আমি প্রথমে বলরামপুর যাব, সেই বলরামপুর থেকে আমি পুরুলিয়ার গাড়ি নেব। তো বন্ধুরা, শেষ হয়ে গেল পুরুলিয়া ভ্রমণটি। দেখালাম অনেকগুলো জায়গা। এখন আপনাদেরকে টাটা বাই বাই বলছি কংসাবতী নদীর তীর থেকে পুরুলিয়াতেই। আজকে আমি ফিরে যাব কলকাতা। তো এই ভ্রমণটা মোটামুটি সস্তার ভ্রমণই ছিল, শুধু একমাত্র গাড়ি ভাড়াগুলো কোথাও কোথাও একটু বেশি থেকেছে, যেরকম অযোধ্যা পাহাড়ে ওঠার সময় গাড়ি ভাড়া বেশি ছিল। আর কী বলে, মুখোশগ্রামে যাওয়ার সময়ও 800 টাকা টোটাল লেগেছে। ঠিক আছে, ডিস্টেন্স আছে ওটার, 65 কিলোমিটার হবে এখান থেকে। যাই হোক, সেই অ্যাঙ্গেল থেকে বলবো ঠিকই আছে। তো মোটের ওপর খারাপ হয়নি, হোটেলের ভাড়া কম ছিল। অযোধ্যা ভিউ হোটেলে ছিলাম, টাটা পুরুলিয়া রোডের ওপরে। তো মোটের ওপর ভ্রমণটি ভালোই হলো, শুধু একটু গরমের ঝক্কি ছিল আর কি। বর্ষাকালে এসেছিলাম, হিসাব করে পুরুলিয়াতে টেম্পারেচারটা একটু কম থাকবে, তখন গরমের 2 মাস খুব গরম থাকে, কিন্তু বর্ষাকালে কমে যায়। কিন্তু এবছর বলছে বর্ষাকালেও বেশ গরম ছিল, আর সবাই বলছে, আর আমি এসে সেরকম ফিল করলাম। হিউমিডিটি ছিল, গরম ছিল, যার জন্য একটু অসুবিধা হয় আমাদের মতো ট্রাভেল ব্লগারদের, যারা ঘুরে ঘুরে ভিডিও করে। হ্যাঁ, তো এইটা একটা চ্যালেঞ্জ থাকে গরমকালটা। আর আমাদের জন্য আইডিয়াল টাইম হচ্ছে শীতকাল। শীতকালে আমরা যথেচ্ছ ঘুরতে পারি, ওয়েদার ভালো থাকে, হ্যাঁ, ঠান্ডার মধ্যে। তো যাই হোক, আর এই ভিডিওটা লম্বা করবো না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন এভাবেই।